আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে বইটা নিয়ে কথা বলবো, সেই বইটা সম্পর্কে বা সেই বইয়ের রিভিউ আমি খুব একটা দেখিনি। বইটা হচ্ছে অন্তঃশূন্যে অন্ধহীন। বইটা লিখেছেন সুফাই রুমিন তাজিন। বইটা বুক স্ট্রিট থেকে প্রকাশিত হয়েছে। বইটা প্রথম প্রকাশিত হয় 2021 সালে এবং দীর্ঘ 4 বছর পর 2025 সালে আবার বইটা পুনর্মুদ্রণ করা হয়। এই বইটার প্রচ্ছদ আগে অন্য একটা ছিল এবং খুব সম্ভবত এবছর এই বইটার প্রচ্ছদ এসেছে নতুন। বইটার প্রচ্ছদ আমার খুবই ভালো লেগেছে। এটা একটা গেল। এখন আমি আসি বইটার গল্পটা নিয়ে। বইটার সময়টা হচ্ছে 2000 সালের কাছাকাছি একটা সময়। বইটির মূল চরিত্র রাশেদ খন্দকার। তারই কথাই এই গল্পটা চলেছে। সে হচ্ছে এই গল্পের কথক এবং গল্পটা তারই জীবনের। রাশেদ খন্দকার ঢাকার মোটামুটি প্রতিষ্ঠিত একটা ব্যবসায়ী পরিবারের ছেলে, মেজো ছেলে, বড় ছেলে এবং ছোট ছেলে। তারা খুব স্বাভাবিক জীবনযাপন করলেও এই রাশেদ খন্দকারের ক্ষেত্রে সব নিয়ম ছিল একটু আলাদা। সে একটু ঘরকুনো ছিল, বই পড়তে ভালোবাসত, তার চিলেকোঠায় একটা ঘর ছিল এবং তার বইয়ের সংগ্রহ ছিল বিশাল। একটা দুর্ঘটনার প্রেক্ষিতে সে ঢাকা ছেড়ে রাজশাহীতে পড়তে চলে যায়। তার উচ্চ মাধ্যমিক পড়ার সময় তার জীবনে একটা দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটা কী ছিল সেটা পাঠকের জন্য তোলা থাকে। এবং রাজশাহীতে যাওয়ার পরেও সে কিছুদিন হলে থাকে এবং তারপর নিজস্ব একটা বাসা নিয়ে থাকা শুরু করে এবং সে ইচ্ছাকৃতভাবে পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে। তার বাবার সাথে তার সম্পর্ক আগেও ভালো ছিল না। তার বড় ভাইয়ের সাথে মোটামুটি একটা সম্পর্ক ভালো ছিল এবং সম্পর্ক ভালো ছিল তার মায়ের সঙ্গে। কিন্তু ওই যে কলেজ লাইফে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা, তার পরিপ্রেক্ষিতে মায়ের সাথেও একটা দূরত্ব তৈরি হয়ে যায় তার। এই রাজশাহীতে যাওয়ার পর তার সাথে তার এক বন্ধুর পরিচয় হয়। সেই বন্ধু তাকে একটা বাড়িতে নিয়ে যায়, একটা রাজবাড়িতে। সেই রাজবাড়ি এই 2000 সালেরও প্রায় 50 থেকে 60 বছর আগে পুরো ভস্মীভূত হয়ে যায় এবং সেই রাজবাড়ির যে তৎকালীন প্রধান বা মালিক ছিল, তখন তো আসলে জমিদার প্রথা ছিল না। 2000 সালের কথা যখন আমি বলি তাহলে হয়তো সেই সময়টা 1950 বা তার আশেপাশের সময় হবে। সেই সময় তো রাজবাড়ির জমিদার এই প্রথাগুলো অফিসিয়ালি ছিল না, কিন্তু অফিসিয়ালি যেটা বলা হয় সেই অনুযায়ী কিন্তু সেই বাড়িতে সোমনাথবাবু তাদের জমিদারি, তাদের সব কিছু ছিল, এমনকি বাইজি বাড়িও ছিল। সোমনাথবাবু নিজে একটা আশ্রম করেছিলেন এবং তার জন্য একটা আলাদা করে বাইজি বাড়ি ছিল, কিন্তু সেখানে বাইজিদের নাচের পরিবর্তে সাহিত্য চর্চা হতো এবং সোমনাথবাবুর সাহিত্যর প্রতি বেশ অনুরাগ ছিল। সে তার প্রতিটি লেখায় সে ডায়েরি লিখতে ভালোবাসতো। তার প্রতিটি লেখায় হয়তো রবীন্দ্রনাথের কিছু লাইন আছে খুব সুন্দর সুন্দর, হয়তো শেক্সপিয়রের আছে কিছু, আরও অনেক মানুষেরই আছে বা থাকতে পারে এবং লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। যাই হোক, রাজবাড়িতে যখন তার রাশেদের বন্ধু নিয়ে যায় রাশেদকে, ওই রাজবাড়িতে পা দেওয়ার পরপরই তার একটা অন্যরকম অনুভূতি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে সে ধীরে ধীরে জানতে পারে যে সোমনাথ বাবুসহ ওই বাড়িতে তৎকালীন যারা ছিল সবাই পুড়ে মারা যায়, কিন্তু বেঁচে গিয়েছিল একজন। এই একজন কে? গল্পটা আমি এখানে থামালাম এবং আমি পরের অংশে চলে যাই। আজ থেকে 50 বছর আগে, মানে রাজশাহীর যে সময়কাল তার থেকে 50 বছর আগে, সেই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়েরই কয়েকজন শিক্ষার্থী এবং সাথে 2জন শিক্ষার্থী, এবং সেই সময় কথা চিন্তা করেন, ঠিক সেই সময় 2জন মহিলা শিক্ষার্থী এবং তাদের কিছু বন্ধুদের সাথে এবং 2জন শিক্ষকের সাথে সোমনাথবাবুর আমন্ত্রণে তাদের বাড়িতে যায়। সেখানে বাড়িতে যাওয়ার পরে তারা প্রায় 7 থেকে 8 দিন থাকে এবং তারা যখন ফিরে আসবে তার আগের দিন তাদের বন্ধুদের দল শিকারে যায় এবং সোমনাথবাবু নিজে স্বীকার করতেন না, কিন্তু কেউ স্বীকার করলে তাদেরকে নিরুৎসাহিতও করতেন না। সোমনাথবাবু সহ সেই বাড়িতে থাকা সকল মহিলা, আশ্রমের সবাই, কর্মচারী সহ আগুনে মারা যায়। এই আগুনটা আসলে কীভাবে লাগে, কেন লাগে, কে লাগিয়েছে, এটা কেউ জানতো না। এবার আসি সোমনাথবাবুর কথায়। সোমনাথবাবুর জীবনে কিছু ব্যতিক্রমী ঘটনা ছিল। সে মহাপ্রতাপশালী একজন ব্যক্তির ছেলে, কিন্তু তাকে কখনো ঘরের গণ্ডির বাইরে পা রাখতে দেওয়া হয়নি। তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে দেওয়া হয়নি। তাকে শিক্ষকরা ঘরে এসে পড়াতেন। তার পড়াশোনার প্রতি প্রচুর আগ্রহ ছিল। সে স্বশিক্ষায় শিক্ষিত ছিল এবং তার লাইব্রেরির সংখ্যাও ছিল অনেক, এবং সে যে সাহিত্য অনুরাগী ছিল সেটা হয়তো আমি আগেও উল্লেখ করেছি। তার যে চিঠি একটা আছে, সেই চিঠিগুলো পড়লে বোঝা যায়, ঠিক চিঠি বলবো না, ডায়েরিটা পড়লে বোঝা যায়। সেই সময় একজন কর্মচারী মুনিমবাবু, সেই মুনিমবাবু মৃত্যুশয্যায় রাশেদের হাতে সেই ডায়েরিটা তুলে দেয়। কিন্তু কেন? এখানে কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে, যারা রাজশাহীতে যায় তারাও ঘুরতে যায়, কিন্তু সব মানুষ ছেড়ে মুনিমবাবু কেন রাশেদের হাতে সেই ডায়েরিটা তুলে দিল?
শোনা যায় সেই অগ্নিকাণ্ডে 2জন মানুষ বেঁচে গিয়েছিল। এক জুবাইদা, সেই যে শিক্ষার্থী দল, সেই শিক্ষার্থী দলের একজন মেয়ে, কিন্তু সে আসলেই বেঁচে আছে কি না, বেঁচে থাকলেও যে সে কোথায় সেটা কিন্তু কেউ জানে না। এবং দ্বিতীয় হলো মুনিমবাবুর পুত্র, দুঃখিত, সোমনাথের পুত্র, সেই বা কোথায়। সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত এই 2টা মানুষকে আর খুঁজে পাওয়া যায়নি। কিছু দুর্ঘটনা এবং ঘটনার প্রেক্ষিতে রাশিদকে আবার ঢাকায় ফিরে আসতে হয় এবং ঢাকায় ফিরে এসে সে নিজেই আলাদা ফ্ল্যাটে চলে যায়, একা থাকে এবং বেশ সময় নিয়ে সে ধীরে ধীরে মুনিম বাবুর দেয়া সোমনাথের ডায়েরিটা পড়া শুরু করে। আস্তে আস্তে তার সামনে উন্মোচিত হয় এক অজানা রহস্য এবং তার সাথে সময়ে অসময়ে কথা বলে জুবি। কিন্তু কে এই জুবি? বইটাকে আমি যদি বলি রহস্য, হ্যাঁ রহস্য, সাসপেন্স ঠিক ওরকম না, সমকালীনও বলা যাবে না। আবার দেখা যায় যে এই ধরনের যে বইগুলো, যেমন রাজবাড়ির অতীত রহস্য, সেটা হয়তো দেখা যায় পুনর্জন্ম বা প্রতিশোধ এরকম কিছু। বইটা কিন্তু এরকম কিছু না। বইটার লাস্টের দিকটা খুব যে আনপ্রেডিক্টেবল সেটাও না, কিন্তু একটা ধাক্কা খাবে, কিছু কিছু ঘটনা বোঝা যাবে, কিন্তু আসলে শেষ অংশটা আমার কাছে একেবারেই আনপ্রেডিক্টেবল লেগেছে। বইটার কোনো অংশ আমার খারাপ লাগেনি। বইটার লেখা গাঁথুনি খুব সুন্দর ছিল। আমার কাছে বইটা খুবই ভালো লেগেছে। আমি আসলে লেখিকার বাকি বইগুলো পড়ার অপেক্ষায় আছি। খুব ছোট্ট একটা বই, একদিনেই পড়া শেষ হয়ে যাবে। ডায়েরির পাতায় লুকিয়ে আছে রাজবাড়ির কলঙ্কিত ইতিহাস, যে ইতিহাস সামনে আসুক সেটা কেউ চায়নি। সেই অগ্নিকাণ্ডে এই ডায়েরিটা আসলে কীভাবে বেঁচে গিয়েছিল বা লাইব্রেরিটাই কীভাবে বেঁচে গিয়েছিল সেটা আসলে অজানা। রাশেদ এখন খুঁজে বেড়াচ্ছে তার সাথে সোমনাথের সম্পর্ক কী, কেনই মুনিমবাবু রাশেদকে বেছে নিল এই ডায়েরিটা দেওয়ার জন্য। অন্তিম সময়ে কি বলেছিল রাশেদকে সে? এই কলঙ্কিত অধ্যায়, কলঙ্কিত ইতিহাস কারোর সামনে আসা কি সম্ভব? সামনে আসলে কি বদলে যাবে আরও অনেক সম্পর্ক? কে জানে। বইটা যারা পড়বেন ভালো লাগবে, তবে আমার ধারণা অনেকের ভালো নাও লাগতে পারে, কারণ বইটা যে মানুষ খুব রহস্য, অতীত, পুনর্জন্ম, প্রতিশোধ এসব কিন্তু কিচ্ছু নাই। খুব সাধারণ একটা গল্প। হয়তো হতেও পারে ঠিক বাস্তবে এরকম কোনো ঘটনার অস্তিত্ব আছে, এটাকে সমসাময়িকও বলতে পারেন, বা আমি জানি না আসলে কোন জনরায় ফেললে ভালো এটাকে উপযুক্ত বলা যাবে। তবে আমি বলবো এই বইটা অবশ্যই পড়বেন। যে নীলাম্বরীতে সবার প্রবেশ নিষেধ ছিল, সেই নীলাম্বরীতে এত নিরাপত্তা সত্ত্বেও কে আগুন ধরিয়ে দিল? কেন দিল? কীভাবে নিশ্চিহ্ন হয়ে গেল পুরো সোমনাথের পরিবার, রাজত্ব? কে ছিল এর পিছনে? সোমনাথকে লুকিয়ে রাখার কারণই বা কী ছিল? আবার রাশেদকে এত যত্ন করে গড়ে কেন তুলেছিল তার মা? এর সব প্রশ্নের উত্তর হয়তো এই বইটাতে পাবেন। বইটার শেষটা নিজে অনুমানও করে নিতে পারেন। একটা তো শেষ আছে, কিন্তু বাকিটা হয়তো অনুমান করেও নিতে পারেন, কিংবা কোনো রহস্যও ঢেকে যেতে পারে বইটা, কে জানে। ধন্যবাদ।